কম্বিনেশনের রিয়াল ব্যবহার করলেও চেঞ্জ হয়, সেটাও একটা ডিজাইন। সিস্টেম চেঞ্জ করলেও অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয়ে যায়। সিঙ্গেল অ্যাকশনের কারণে অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয়, সেটাও আমরা বলছি। এইভাবে টেনশনের কারণে অ্যাপিয়ারেন্স চেঞ্জ হতে পারে, সেটা বাকি আছে সামনে বলবো। সবচেয়ে বেশি চেঞ্জ হয় অ্যাপিয়ারেন্স, সেটা হলো বিভিন্ন ধরনের গ্রুপের কম্বিনেশন কারণে। বিভিন্ন ধরনের গ্রুপের যদি কম্বিনেশন করি তাহলে অ্যাপিয়ারেন্স সবচেয়ে বেশি চেঞ্জ হয়। যারা কাপড় বানাচ্ছে দেখবেন হেডগুলোর দুই পাশে দুইটা চোখ তৈরি হয়, হোল তৈরি হয়। আমরা যদি কোনো ফ্যাব্রিক এরকম মিশ্র গাঢ় মিশ্র কম্বাইন করি বিভিন্ন বেশি হতে তাহলে বিভিন্ন রকম আছে। আজকে তার সঙ্গে কথা বলবো এই বিষয়টা নিয়ে, বিভিন্ন ধরনের গ্রুপের কম্বিনেশন নিয়ে কথা বলবো। আরো একটা জিনিস আছে, সেটা হলো যে আমি থিওরিটিক্যাল কথা বলতেছি, বিভিন্ন ধরনের গ্রুপ কম্বিনেশন, এই গ্রুপ বানাচ্ছি সেই গ্রুপ বানাচ্ছি। সার্কুলার মেশিনগুলোতে কিসের হিসাব করে কোন পজিশনে কোন পেন বসাইলে ফাইনালি কি ধরনের ডিজাইন তৈরি হয় এটা নিয়ে কথা বলেন। তাই না? অথবা মনে করো যে বানার একটা নির্দিষ্ট স্ট্রাকচার দিল, এই স্ট্রাকচারকে কি হিসাব করতে হয়, কোন জায়গায় কোন ধরনের পেন বসাইতে হবে, কোন জায়গায় কোন ধরনের নিডল বসাইতে হবে, এটা তো এখন আলোচনায় আসে না। আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। কোনটা নিয়ে কথা বলবো? কোনটা নিয়ে কথা বলবো? ক্যাম এবং নিডল কিভাবে হিসাব করতে হবে এটা নিয়ে কথা বলবো আজকে। ক্যাম এবং নিডল কিভাবে হিসাব করতে হবে। কোনো একটা স্ট্রাকচার দেওয়া আছে, এটা থেকে আমি হিসাব করে বলবো এত নাম্বার মিটারে এত নাম্বার পজিশনে এই ক্যাম করতে তিনটা এই নিডল করে একটা ওই নিডল করে, এটা আমরা আজকে হিসাব করতে যাব। বিভিন্ন ধরনের গ্রুপের কম্বিনেশন কিভাবে ঘটায় সেটা। আরো একটা জিনিস আছে, তোমরা সবাই পায়েস খেয়েছি, আমি পায়েস রান্না করতে পারি, হয়তো সাদা না, কারণ পায়েস রান্না করতে গেলে যারা রান্না করেন ওনারা কি জানি মশলা ওই দুধ দিয়ে চিনি দিয়ে লবণ দিয়ে এখন আমি পায়েস রান্না করতে পারি, চাল লবণ চিনি দিয়ে সেটা করে দিতে পারি, তাই না? সেটাও পারে। আবার সব ধরনের মশলা চিনি একটি দিলাম, লবণ দিলাম, শুধু চাল দিলাম, তাহলে কি পায়েস হবে? এর অর্থ হলো পায়েস হতে গেলে তোমরা একটা উপাদান বাধ্যতামূলক করতেছো, সেটা হলো চাল দিতে হবে। নির্বাচিত বানাইতে গেলে বাধ্যতামূলক একটা উপাদান হলো মিশ্র থাকতে হবে। মিশ্র একদমই ব্যবহার করবো না, তাতেও ফেব্রিক হবে। তাতেও একদমই ব্যবহার করবো না, তাতেও ফেব্রিক হবে। নির্বাচিত একদমই ব্যবহার করবো না, তাতে ফেব্রিক হবে না। ওটা হলো পায়েসের চালের। ঠিক আছে, আমরা এবার আমাদের কথায় যাই, কি আছে কি আছে। ডিরেকশন অফ রোটেশন তোমরা মিটিং ওয়ানে প্র্যাকটিক্যাল করে বলছো, সার্কুলার মেশিনগুলোর সাথে পরিচিত হয়েছো, কোন মেশিন কোন ব্র্যান্ডের এটাও খাতায় লিখছো। কেউ মেশিনের কাছে গিয়ে দেখে দিচ্ছো, আর কেউ আরেকটা খাতা দেখে দিচ্ছে, তবে লিখছো কোন মেশিন কত থেকে এটাও লিখছো, কোন মেশিন কোন দিকে ঘুরে এটা কি দেখছো। আমাদের সাবমেরিন মেশিনগুলো কোন দিকে ঘুরে এইগুলো বলা হয়। কেউ বলে কেউ বলে না, সবগুলো মেশিন একই দিকে ঘুরে, এটা খেয়াল করছো? সবগুলো সিলিন্ডার মোটামুটি একই দিকে ঘুরে। তো আমাদের ডিগ্রি মেশিনগুলো সবগুলো একই দিকে ঘুরে কিনা এটা তো খেয়াল করার নাই। একটু মনে হয় গ্যাপ রয়ে গেছে। এই পাশে আমি কিছু পাশ পাচ্ছি সবার সাথে এই তোমাদেরকে আমি যেটা চেষ্টা করি,
লেখাশিটা আসে আগে পাঠিয়ে দেওয়ার জন্য একদম বেশি লাগে তোমার মধ্যে একটা ছোট্ট জায়গা নিজে নিজে একটু কি বলতে চাইছে স্পেস করার চেষ্টা করবা তারপর ক্লাসে যখন সেটার উপর আলোচনা শুনবা দেখা যাবে যে 75% হয়ে গেছে আর পড়া লাগবে না তোমরা তো শিক্ষা দেখছো নাকি এখন তোমরা যদি না দেখো কষ্ট করে ক্লাসের আগ মুহূর্তে এই শিক্ষা পাঠানো বিষয়টা কি এই মিটিং এর এটা কিন্তু লাস্ট কোর্স তাই না এরপর কিন্তু আর নাই পাঠানি যা কোর্স করবে 3.5 বছর এখনো যদি পাঠানি করা ঢুকে যাবে কিন্তু আবার এটা হলো একবারে কোর কোর্স মানে কোর কোর্সে একটু মনোযোগ দিলে কি হবে একটু মনোযোগ দেওয়া উচিত এই পাশে আমি কিছু পার্শ্ব আছে দেখো এই কিছু পার্শ্ব আছে এই পার্শ্বগুলোকে তোমরা আপনাদের জানি নামও আমি F1 F2 F3 F4 ইত্যাদি হয়েছে এই তিন পিরিয়ড বুঝাইতে চাইছি কিন্তু লিখে রাখছি হলো সম্ভবত 10 বক্স হবে এটা কত কথা কেমন হলো এটা তো সম্ভবত একটু করে 10 বক্স বলবো তো 10 বক্স হলে F1 F2 পিরিয়ড দিয়ে রাখছি এটা কেমন হলো বলেছে হ্যাঁ গ্রামাটিক্যালি ভুল কিন্তু জেনারেল সেন্সে কেউ ভুল ধরবে না কারণ ক্যাম্পবক্স অ্যাক্টিভ ক্যাম্পবক্স থাকলেই তার মধ্যে একটা পিরিয়ড থাকবেই পিরিয়ড কোনটা আমরা কাউকে কিছু খাওয়াই হাত দিয়ে খাওয়া হাত বলতে তো সম্ভবত এই পুরোটা হাত যারা আবার মেডিকেল কোচিং করছে তারা বলবে না পুরোটা এটা থেকে সম্ভবত এই তাই না কমিটিকে একটু ব্যবহার করবো তো তুমি কমিটিকে একটু দিয়ে তো খাওয়া না খাওয়া হলো খাওয়ানো দিয়ে খাওয়া নিটিং মেশিনে যেটা আছে উপরে কি জানি ঘুরে ওটার নাম আবার পজিটিভ পিলার এরকম নাম শুনে আসছে কিন্তু অ্যাকচুয়ালি পিলার যদি বলি কোনটাকে বলতাম নিডেলের মাথায় যে আঙ্গুল এটার মাথা দিয়ে সুতরাং বের হয়েই নিডেলের মুখে ঢুকে গেল ওই আঙ্গুলটা হলো আসল পিলার তার উপর ওটা কি ঘুরে ঘুরে যে ডিগ্রি দিয়ে ধরে যে ওটা হলো পিলার সিস্টেমের একটা অংশ ওখানে মানে মনিটর আছে ইত্যাদি আছে ইত্যাদি আছে এগুলো গ্রামাটিক্যাল কথা অসরিত অর্থে ওটাকে তুমি বিদায় করলে তাদেরকেও মাইন্ড করবে না এই আঙ্গুলটাকে বিদায় করলে তাদেরও কেউ মাইন্ড করবে না এবং প্র্যাকটিক্যালি দেখবে যে ক্যাম্পাসকে বিদায় করেছে তাদেরও কেউ মাইন্ড করবে না নিশ্চয় তোমার এক্সপ্রেশন আর কিন্তু ভেবে পাঠিয়ে দেবো তো ওই সেন্সে কিন্তু এখানে করবে ঠিক আছে আমরা একটু সামনে যাই আমি কিছু ক্যাম্প বসেছি এখানে ব্যবহার ক্যাম্প এগুলো কি ক্যাম্প জানেন কি ক্যাম্প সবগুলো নিট ক্যাম্প ক্যাম্পাসে একটা তুলে যদি নিডেল মাথা থেকে একটা ক্যাম্প নেওয়া হবে এখানে কি বলবো আমরা বলতেছিলাম যে মেশিন পদ্ধতি করে সেটা বোঝার জন্য কথা বলবো চলে গেছে উল্টো দিকে এখন এখানে কিছু লেখা টেখা লিখছে বলছে যে the direction of feeder number in cylinder rotates to the direction to which feeder number increases বলছে যে feeder number যেদিকে বাড়ছে মেশিনটা সেদিকে ঘুরে এখন ফিডার নাম্বার কোথায় লেখা আছে প্রত্যেকটা ক্যাম্পাসে 1 2 3 এবং সিরিয়াল নাম্বার দেওয়া আছে অর্থাৎ কোনো মেশিন না চাইলে ফিডারের নাম্বার দিয়ে দিতে পারছে মেশিন সেদিকে ঘুরে এর একটা বুঝি আরো একটা উপায় আছে কোন দিকে মেশিন ঘুরে সেটা বোঝার জন্য মেশিন না চালাইলে কিভাবে বুঝি আমরা সেটা হলো সুতার অ্যাঙ্গেল কোন দিকে এই সুতাগুলোর অ্যাঙ্গেল নিচের দিকে নামছে সুতা এদিকে নিচের দিকে যেদিকে নামছে মেশিনটা সেদিকে ঘুরবে তার মানে যে মেশিন নিয়ে আমরা এখন কথা বলছি যে মেশিন হলো এদিকে ঘুরবে থেকে এদিকে এখন তোমরা যদি বলো যে এটা কয়েকবার এইভাবে কথা বলো সাধারণত নাম্বার যেদিকে বসে মেশিন সেদিকে ঘুরবে অথবা ইয়ানের অ্যাঙ্গেলটা যেদিকে মেশিন সেদিকে ঘুরবে এটার সাথে আমাদের একটু পরে একটু কানেকশন আছে তাই এই কথাটা বলে দিলাম কোন মেশিন কোন দিকে ঘুরে আমরা একটু এবার একটা নিডেল এখান দিয়ে একটা নিডেল এঁকে বলছিলাম এটা তো একটা নিডেল এটা ল্যান্স নিডেল সেই তোমরা গত বছর থেকে আঁকতেই আছো তাই আঁকতেই আছো ঠিক আছে আমি এই ল্যান্স নিডেলটা আঁকলাম ল্যান্স নিডেল এটা আঁকছি এখান দিয়ে একটা কথা বলছে কি কথা বলছে এই পার্টিকুলার টাইপ অফ অ্যাক্টিভ পিলার মানে যেটা নিজে থেকে ঘুরে ঘুরে ফিট করতেছে
একটি ফিডার তখনই আমরা বলি যদি কোনো ফিডার সুতা ফিট করে। ফিডার আছে কিন্তু সুতা দিবে, তাহলে ওটা একটি ফিডার না। যদি সুতা ফিট করে তাহলে আমরা একটি ফিডার বলবো। এখানে কি বলতে হবে, এই পার্টিকুলার টাইপ অফ ক্যান, এখানে যে ক্যানগুলো দেখতেছি এই ক্যানগুলা কি বলো, inactive feeder does not finalize the type of flow। বলতেছে যে ওই ফিডারে যে ক্যান বসানো আছে সেই ক্যান নিশ্চিত করে না কি ধরনের লুপ তৈরি হবে। এই কথাটা আমরা গত ক্লাসে বলছিলাম। কনফার্ম করে কি পরের ক্যান কিন্তু কনফার্ম করে। তাহলে এটা কি করে, প্রথম ক্যানটা কি করে, এটা এনশিওর করে যে সুতা ধরবে কি ধরবে না, অথবা ক্লিয়ারিং হবে কি হবে না, এইটুকু এনশিওর করে। কি লুপ তৈরি হবে সেটা কনফার্ম করতেছে না। ঠিক আছে, যদি সুতা ধরে থাকে, যদি এই ক্যামের কারণে এর সুতা ধরে থাকে, তাহলে কি ধরনের লুপ তৈরি হবে সেটা নির্ভর করবে এই ক্যামের উপর। গত ক্লাসের কথা, ঠিক আছে, গত ক্লাসে আমরা এরকম কথা বলছিলাম। এখন এই একটা নিডল দেখতেছ, এই নিডল আগে থেকে লাল কালারের একটা সুতা ধরে গোল্ড লুপ বানিয়ে বসে আছে। এখন পরবর্তী কি করতেছে, আর একটা সুতা ধরতেছে, এই যে ম্যাজেন্টা কালার মনে হয়, এই কালারের একটা সুতা ধরতেছে। আমরা যেটা বলছিলাম সুতা ধরা মানে কিন্তু এই ওই সুতা দিয়ে লুপ বানাবে না, বানাবে পরে। ঠিক আছে, এই নিডলটা যখন এইখানে গেল, দেখা ছিল এখানে, এখন গেল এখানে, নিডল করে একটা পর একটা এই পথ দিয়ে তো পাস হবে, তাই না? এই পাশে মনে করে 1000 নিডল আছে, একটা পর একটা এই পথ দিয়ে পাস হবে। তাহলে এই নিডলটা যখন এখানে গেল, তখন ম্যাজেন্টা কালারের একটা লুপ আমরা দেখতেছি। ঠিক এই পজিশনে না, আসলে নিডলটা এই পজিশনে আসলে ওই লুপটা হওয়ার কথা। আমরা বুঝতে চাচ্ছি যে এই ক্যান দিয়ে এই একটা লুপ ম্যাজেন্টা কালারের তৈরি হলো। আর একটু সামনে গেলাম, দেখো তখন ব্লু কালারের একটা লুপ তৈরি হলো। এইভাবে যত সামনে যাচ্ছি তখন একটা একটা করে কালার অ্যাড হয়ে গেল। এখানে সবার আগে যে লুপটা তৈরি হয়েছে সেটা সবার নিচে আছে, তারপরে পরবর্তী ফিডার, তারপরে পরবর্তী ফিডারের সুতা, তারপরে পরবর্তী ফিডারের সুতা, এরকম হলো। এর পরবর্তী নিডলগুলোকে যদি আমি একইভাবে পাস করি, একই স্টাইলে যদি পরবর্তী নিডলগুলোকেও পাস করি, তাহলে একটা ফ্যাব্রিক এখানে আমি দেখতেছি তৈরি হয়েছে। যে ফ্যাব্রিকটা তৈরি হয়েছে এই ফ্যাব্রিকটা নিয়ে একটু ঝামেলা আছে। তোমরা চিত্র আঁকার সময় এরকম করে আঁকো, কিন্তু এখানে দেখো ফ্যাব্রিকটা সেরকম কিনা, দেখো দেখো ধরতে পারো না মনে। এই যে এখান দিয়ে তো খালি, এখান দিয়ে খালি, এই যে লাল কালার দেখো, শুধু লাল কালারের কোর্সটা একটা অ্যাঙ্গেল হয়ে আছে, লাল কালারের কোর্সটা একটা অ্যাঙ্গেল হয়ে আছে, ম্যাজেন্টা কালার একটা অ্যাঙ্গেল হয়ে আছে। এই যে এরকম তো সোজা নাই, এরকম তো সোজা নাই, তো ঝামেলা হইল না? আমাদের মেশিনটাতে মনে হয় প্রবলেম আছে, তাই আমরা বানাচ্ছি একরকম, বাস্তবে ফ্যাব্রিক দিয়ে কিছু একটা সমস্যা আছে। এই দেখো তো, দেখো দেখো কাণ্ডটা দেখো এরকম। এখানে একটা জিনিস আমরা খেয়াল করি, একটা জিনিস খেয়াল করি, যখন এই সবগুলা নিডল এই অংশটুকু পাস করতেছিল, এই যে ঠিক এই ক্যাপটা, তখন সবগুলা ব্লু কালারের সুতা ধরতেছিল, ব্লু কালারের সুতা ধরে ধরে যাচ্ছিল। ফলে ব্লু কালারের একটা কোর্স এখান দিয়ে মাথা হয়ে আছে, তবে একটা কোর্স তৈরি হয়েছে। তার মানে হলো একটা ফিডারে তুমি যেই সুতা দিচ্ছ, এই সুতা দিয়ে সবগুলা নিডল মিলিয়ে ওই কালারের একটা কোর্স তৈরি হবে নাকি? বলতে পারো নয়? এই আবার বলতেছি, খেয়াল করো খেয়াল করো, এই যে দেখো, আচ্ছা দেখো, এই যে ম্যাজেন্টা কালারটা দেখো, ম্যাজেন্টা কালার, ম্যাজেন্টা কালার শুধু কোথায় ছিল? এইখানে ছিল, তাই না? মনে করো এখানে আছে ম্যাজেন্টা কালারটা, তো সবগুলো নিডল দেওয়ার সময় এই পজিশন থেকে ম্যাজেন্টা কালারের সুতাটা ধরে নিচ্ছি। ম্যাজেন্টা কালার এদিকে আর কোথাও আছে নাই, কিন্তু ম্যাজেন্টা কালারের লুপ সবার কাছেই আছে। পাইছে কোথায়? এখানে পাইছে। তাহলে কোনো একটা ফিডারে যেই সুতা দিচ্ছ সেই সুতা সব নিডল শেয়ার করতেছে। একটু পরে তোমরা সামারি বলবা যে
একটা ফিডার একটা ফুল কোর্স তৈরি করে, কি একটা ফিডার একটা কোর্স তৈরি করে। আবার তোমরা আগের ক্লাসে তার কি বলছিলাম যে একটা নিডল একটা ওয়েলস তৈরি করে। এখানে কি দেখা যাচ্ছে যে এই ওয়েলসটা এই নিডল ব্যতিক্রম অন্য কোনো নিডলের সহযোগিতা কি হয়েছে, এই ওয়েলসটা হয় না। এই ওয়েলসটা কেমন হবে সেটার জন্য পুরোপুরি শুধুমাত্র এই নিডলটাই দেবে। এখানে যে ওয়েলসটা তৈরি হচ্ছে এই ওয়েলসটা কেমন হবে সেটার জন্য এই নিডলটা দেবে। এই নিডল একটা একটা করে ফিডারের কাছে যাবে, একটা একটা করে সবার কাছ থেকে ওই 5 বন্ধু মিলে বিস্কিট খাইতেছে, আর একটা জায়গায় সবার কাছ থেকে একটা করে নিয়ে গেল ওই রকম। তাহলে এই নিডল সব ফিডারের কাছে গিয়ে যেখানে যেখানে তাকে অনুমতি দেওয়া আছে সেখান থেকে সুগার ধরে নিয়ে নিয়ে সে একটা ওয়েলস বানাবে। নিডল বানায় ওয়েলস, ফিডার বানায় কোর্স। তাই নিডল বানায় ওয়েলস আর ফিডার বানায় কি কোর্স। একেবারে কিন্তু তাকে লাগাবো না, আমরা একটু সামনে যাই। তাহলে আমরা বাস্তবে ফেব্রিক দেখি এরকম। এইখানে যাওয়ার আগে আমরা এতক্ষণ যে কথাগুলো বলছি সেগুলোকে একটু সামারি করি। এই নিডল প্রডিউসেস অনলি ওয়ান ওয়েভ ইন ওয়েভ ফিডিং। ওয়ান ফিডিং কি করে? ওয়ান ফিডিং এ একটা নিডল কিন্তু দুইটা বা তিনটা ওয়েভসে কন্ট্রিবিউট করতে পারে। তুমি কতটুকু পুশ করতেছো তার উপরে ওয়ান ফিডিং। কিন্তু ওয়েভ ফিডিং এ ওই উপায় নাই, একটা ওয়েভসের জন্য একটা মাত্র নিডল যায়। আরেকটা জিনিস আমরা হিসাব করছি, a cam box with ear is called activator। তারপর আরেকটা কথা আমরা শুনে নিই বা শুনে ফেলছি, an active cam box produces one course at each machine rotation। প্রত্যেক রোটেশনে একটা করে কোর্স তৈরি করবে। তো যদি 5টা ক্যাম বক্স থাকে তাহলে এক রোটেশনে কয়টা কোর্স হবে? 10টা থাকলে তাহলে তো মনে হচ্ছে যে আমি ক্যাম বক্স বাড়াইতে থাকতে পড়াশোনা বেশি বাড়তো, তাই না? এই যে এখানে যে কথা বলছি এই কথা অনুযায়ী প্রতি ক্যাম বক্স একটা করে কোর্স তৈরি করবে প্রতি মেশিন রোটেশনে। তাহলে আমি 5টা ক্যাম বক্স বসাই দিলে মেশিন একবার রোটেট করলে 5টা কোর্স তৈরি হবে। 10টা ক্যাম বক্স বসাই দিলে মেশিন একবার রোটেট করলে 10টা কোর্স তৈরি হবে। তাহলে তো আমি যদি অনেকগুলা ক্যানভাস বসাইতে পারি বা একটি ফিডার দিতে পারি সম্ভবত প্রোডাকশন অনেক বেড়ে যাবে। কিন্তু কেন জানি ফ্যাক্টরিগুলা 3 ফিডার বা 4 ফিডার করে যেতে চায় না, কেন জানি যেতে চায় না। কি 3 ফিডার বা 4 ফিডার বলতে কি বোঝাচ্ছি? ফিডারের ডেনসিটি হিসাব করে একটা মেশিনে ধরে নাও যে 60টা ফিডার আছে, মেশিনের ডায়ামিটার হলো 20, তখন ফ্যাক্টরিওয়ালা হিসাব করে যারা প্রোডাকশনে কাজ করে তারা বলে যে ফিডার ডেনসিটি হলো 3, তো 60 কে 20 দিয়ে ভাগ করছে 3। আবার অনেক সময় দেখা যায় যে কোনো সেনসিটিভ বায়ার বলে যে মেশিনের ফিডার ডেনসিটি 3 এর উপরে সেই মেশিনে প্রোডাক্ট বানাইতে চায় না। দেখার কারণটা ফিডার ডেনসিটি বাড়ালে তো প্রোডাকশন বাড়বে, কিন্তু রিডিং ম্যানেজারগুলো কি যে দুষ্টামি করে, কি ফিডার বেশি হইলে ওই মেশিনে সেনসিটিভ বায়ার যারা ওদের জন্য প্রোডাক্ট বানাইতে চায় না। কি জানি একটা কারণ ওরা বলে, কি কারণ একটা জানি বলে, আমরা আজকে বুঝবো। A course runs along a spring-like pathing in the tubular form of fabric। এটা কি কথা বলবো দেখো তো, কি কথা বলবো এটা? একটা কোর্স নাকি স্প্রিং এর মতো করে সাইডে একটু খেয়াল করে দেখো তো নির্ভরটি কেমন কিনা আসলে। তাহলে লাল কালারের যে কোর্সটা বানাইছে ওটা তো আসলে স্প্রিং এর মতো, টিউবের মতো, স্প্রিং এর মতো না, স্প্রিং এর মতো। ঠিক আছে, এইটুকু বুঝলাম। The helical angle increases with the increase of cam boxes বা ফিডার। এই যে কারণ হলো এটা বলতেছে যে স্প্রিং এর যে অ্যাঙ্গেল, হেলিক্যাল অ্যাঙ্গেল, অথবা একটু আগে আমরা ডিটেলের মধ্যে দেখছিলাম যে অ্যাঙ্গুলার ভাবে কোর্সগুলো তৈরি হচ্ছে, বলতেছে ফিডারের ডেনসিটি বাড়লে অ্যাঙ্গেল বেড়ে যাবে। অ্যাঙ্গেল বাড়লে আমাদের সমস্যাটা কি? এই এনে সোজা করে দেবো, হ্যাঁ? ফিডার ডেনসিটি 3 ছিল, আর একটা মেশিন আনলাম আমি 4 ফিডারের, প্রতি ইঞ্চিতে 4টা ফিডার, তাহলে মেশিন একবার করলে আমার প্রোডাকশন বেশি হবে, তাই তো আমি মেশিনটা কিনছি। এখন তোমরা টেকনিক্যাল যারা তারা বলতেছো কি
বিরাট ডেন্সিটি তো বাড়ছে, অ্যাঙ্গেলও বেড়ে যাবে, কিন্তু করছে অ্যাঙ্গেল বাড়লে আমার সমস্যাটা কি? আমি তো টেনে টুনে এরকম সোজা করে দিব। তাই না? তোমাদের কেন্দ্রগুলো করো, অ্যাঙ্গুলার কোর্স পাইছো কখনো? সোজা পাইছো, এরকম সোজা সোজা কোর্স, তো সমস্যাটা কি? টেনে সোজা করে দেবে। কি বিপদ! স্পাইরালিটি আবার একটা শব্দ বলতেছে, দেখো তোমার ওরা স্পাইরালিটি বলে কি জানি একটা শব্দ বললো। আচ্ছা, আমরা ওই শব্দ নিয়ে একটু পরে কথা বলি, তার আগে আবারও দেখি। ওরা বলছে যে যদি বিডারের ডেনসিটি বেড়ে যায়, এই অ্যাঙ্গেলটা নাকি বেড়ে যায়। কেন বেড়ে যায়? এখানে বেড়ে যায়, এটা তোমরা নিয়ে যেতে পারবা, আমি নাই বললাম। এখন এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হলো, এইগুলো অ্যাঙ্গেল, কোর্সগুলো এরকম সোজা হওয়ার কথা ছিল, কোর্সগুলো হয়ে গেছে অ্যাঙ্গুলার। এবং এটাও আমরা মেনে নিলাম, বিডারের ডেনসিটি বাড়লে এই অ্যাঙ্গেলটার ভ্যালু বেড়ে যাবে। যদি অ্যাঙ্গেলটার ভ্যালু বেড়ে যায়, তাহলে সোজা করবা কেমনে? সোজা করবা কেমনে? সোজা বুদ্ধি, এই মাথা বরাবর ডেরিভেটিভ চলে দেব। এখন সার্কুলার মেশিনে তো ডেরিভেটিভ চলানোর উপায় নেই, তাহলে কেমনে কি করবো? তাতে সমস্যা না, ফ্যাক্টরিতে যা করে তাই করি। ওরা কি করে? টিপটাকে কিন্তু ওপেন করে দেয়, বলে কি স্লিটিং প্রসেস। স্লিটিং প্রসেস ইগুলার ফর্মে ফ্যাব্রিক তৈরি হয়, একটা ওয়েলস বরাবর কেটে দিলাম করে ওপেন করে, বলে যে স্লিটিং প্রসেস। তো স্লিটিং করলাম, স্লিটেড করা ফ্যাব্রিকের মধ্যে কোর্সগুলো এরকম থাকে অ্যাঙ্গুলার। এই অবস্থায় তোমরা ডাইনিং সবই করে ফেলা। ফিনিশিংয়ে গেলে ওই বেচারা কি করে, কম্প্যাক্টিং নামে একটা মেশিন আছে, ওই মেশিনে কতটুকু কোন সাইড কতটুকু টানতে হবে সেটুকু টেনে মেশিনের পাতা হয় যে বাস। ওই মেশিন টেম্পারেচার এবং প্রেসার দুইটা অ্যাপ্লাই করে কোনো সাইডে বেশি টেনে কোনো সাইডে কম টেনে কোর্সগুলোকে এরকম সোজা করবে। তোমরা বলো ফিনিশিং করলাম, ফিনিশিং টেনে টুনে সোজা করে দিলা। তোমাকেও তো টেনে টুনে সোজা করতে পারি না, তোমরা তো তোমাদের মতোই হয়ে যাও কিছুক্ষণ পরে। তাহলে ন্যাচারালি যে প্র্যাকটিসটা পাওয়া যায়, এখানে লোডে সুতাতে মোচড় খাইছে, এখানে লোডের ডিস্ট্রিবিউশন যেমন ছিল সেখান থেকে ফিনিশিংয়ে পাঠাই টেনে এটাকে সোজা করে দিচ্ছ, 2-3টা ওয়াশ দিলেই তো ফ্যাব্রিকটা পাকা হয়ে যাবে। ফ্যাব্রিক পাকা হয়ে যাবে, আগে ফর্মে চলে যাওয়ার চেষ্টা করবে সে। ফিনিশিং থেকে বের করা সোজা করে, কোনো সমস্যা নাই। যখন এটা তুমি জামাও বানাইলা, গায়ে দিচ্ছ, 15 দিন একবার গায়ে দেওয়ার পর দেখা যাবে যে সেলাই পাকা হয়ে আরেক দিকে চলে গেছে। কেন হয়েছে? কারণ অরিজিনাল ফ্যাব্রিকে এই অ্যাঙ্গেলটা বেশি ছিল। এই যে ফিনিশিং এর সোজা করছো, সোজা করে গায়ে দিতে যাইয়া দেখছো যে এটা আবার শেপ চেঞ্জ হয়ে গেছে, এই শব্দটাকে তোমরা আবার স্পাইরালিটি বলো। তোমরা সোজা কোর্স ছিল, কোর্সগুলো এরকম সোজা ছিল, কয়েক ওয়ার্ড দিলাম ব্যবহার করতে গিয়ে কোর্সগুলোতে আবার অ্যাঙ্গুলার ফর্ম চলে আসতেছে। এই যত ডিগ্রি অ্যাঙ্গুলার ফর্ম আসলো সেটা হলো তত ডিগ্রি স্পাইরালিটি। তাহলে স্পাইরালিটি কোথা থেকে আসে? যদি বিডারের ডেনসিটি বেশি হয়। এখন তুমি একটা রিপোর্টেড বানানোর জন্য ফ্যাব্রিক বানাইলা, ফিনিশিং এ ইচ্ছা মতো প্রেসার এবং হিট দিয়ে সোজা করে বেচারাকে বললা যে দেখেন কি ঝকঝকে ফ্যাব্রিক, একদম মার্কেটে খুঁজে পাবেন। ওই বেচারাও নিয়ে গেল। বাংলাদেশে আরো ফিডব্যাক দেওয়ার সুযোগ নাই, বাইরের ব্র্যান্ডগুলো তো সুপার স্টোরগুলো কোনো একটা প্রোডাক্টের এক্সট্রা ফিডব্যাক দেওয়ার সুযোগ আছে। বললো কি ডিকাথলনে এই জামাটা কিনছি, 3 ওয়াট দেওয়ার পর স্পাইরালিটি শো হয়েছে, তাহলে ডিকাথলনের বললাম না, তাহলে কি করবো? তোমার ফ্যাক্টরিতে আরেকবার অর্ডার দিব, দিব না। সেই জন্য এখন মালিকের কাছে অভিযোগ আসছে ফ্যাক্টরি মালিকের, সেটাও টেকনিক্যাল কিছু বুঝবে না। সে আসা সব সেকশনের ম্যানেজারদেরকে ডাইকে মিটিংয়ে বসবে আর বলবে যে কোয়ালিটিটা খারাপ, স্বীকার করে। কোয়ালিটিটা খারাপ মিটিং ম্যানেজারের, কারণ সে প্রোডাকশন বাড়ানোর জন্য বেশি ডেনসিটি পিলারে ফ্যাব্রিক তৈরি করছিল, মিটিং এর প্রবলেম। আচ্ছা ঠিক আছে, স্পাইরালিটি, এই স্পাইরালিটি শুধুমাত্র পিলার ডেনসিটির কারণে হয় না, আরো অনেকগুলো কারণে হয়। তোমাদেরকে স্পাইরালিটির উপরে একটা পেপার পাঠানো হয়েছে, সেখানে 5 থেকে 6টা কারণ বলা আছে। ওই পেপার থেকেও প্রশ্ন হবে, ওই পেপারটা পড়ে দিলে স্পাইরালিটি এখানে সুন্দর করে ব্যাখ্যা করা আছে, চিত্র দেওয়া আছে।
আমরা আমাদের কাজে চলে আমরা আমাদের কাজে চলে যেতেছি ফিনিশনাররা এই ধরনের ফ্যাব্রিক বানিয়ে দিচ্ছে আমরা আমাদের কাজে যাই আমরা একটা ঝামেলা করতে চাইতেছি না আমি আমাদের কাজে যাওয়ার আগে নিডলগুলোকে সিরিয়াল নাম্বার দিচ্ছি তোমরা আবার ভুলে যাবো কোনটা 1 নাম্বার কোনটা 2 নাম্বার কোনটা 3 নাম্বার তাই আমি 1 2 3 সিরিয়াল নাম্বার দিয়ে দিচ্ছি নিডলগুলোকে সিরিয়াল নাম্বার দিতে হবে এই পাশে আমি কি জানি একটা আঁকছি তার আগে বলি এখানে সবগুলো কিন্তু নিট একই রকম আবার ভিন্নতাতে কি হচ্ছে কালার ভিন্ন এক মিনিট একটু সরি এটা 12:20 পর্যন্ত না ঠিক আছে তাহলে একটু তাড়াতাড়ি সব জিনিসটা করতে হবে সবগুলো একই রকম লোক এইভাবে কি তোমরা আসলে চিত্র এঁকে ব্যক্তিকে বোঝানোর মতো টাইম আছে তাই তোমরা একটা ইজি ফর্ম ইউজ করবা এই যে দেখো আমি ইজি ফর্ম ইউজ করছি এই পাশে এগুলো এঁকে কোন ফ্যাব্রিকটা ইউজ করছি তোমরা কোনটা ফেস লুক কোনটা ব্যাক লুক সংজ্ঞা পড়ছিলা বলছো যে এটা লেগ করে থাকে হেড নিচে থাকে সেটাকে তোমরা ব্যাক লুক করছো তাই না ফেস লুক বলছো আমি তোমাদের ওই কথার সাথে মিল রেখে আঁকতে গেছি দেখো তো এই যে লেগটাকে উপরে দিচ্ছি এই একটা লুক চিন্তা করে একটা লুক এটা একটা লেগ এটা একটা লেগ বুঝেছি এই যে দেখো হেড 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 দিছি নিচের দিকে আর লেগ দুটো দিছি উপরের দিকে তো তোমাদের সংখ্যার সাথে তো মিলই রাখছি আমি তাহলে এটা যদি একটু করতে সমস্যা লাগে একটু সহজ করে রাখছি যেহেতু এই ফ্যাব্রিকে সবগুলো একই রকম লুক নিট লুক তাই এখানে আমি সবগুলোকে একই রকম লুক দিচ্ছি সামনের দিকে আমরা সম্ভবত এইরকম জিনিসটাকে ব্যবহার করব আর এই রকম চিত্র আঁকলে সবাই বলে কি নোটেশন ডায়াগ্রাম কি নোটেশন ডায়াগ্রাম নোটেশন ডায়াগ্রাম বলে তো নোটেশন ডায়াগ্রাম আছে নিট লুকের নোটেশন দেখতেছি এখানে তো আছে যাতে কি আছে এখানে কি আছে দেখি তো এখানে কি আছে ও এই যে নিডলগুলোকে যে নাম্বারিং করছে সর্বশেষ যে নিডল আছে এই নিডলটা সবার আগে পাস করছিল তাই ওই পাশে ওয়েন্সের লেন্থ লম্বা অনেকগুলো লুক আছে ওটা 6 নাম্বার নিডল ধরছি আমি এই যে এখান থেকে সিরিয়াল ধরে নিডলগুলো দাঁড়াইছিল তো আমি এদিক থেকে 1 2 3 নাম্বার দিয়ে গেছি তাই এটা বুঝতে 6 নাম্বার নিডল যদিও সেটা সবার আগে ক্যাপচার করছিল করতেই পারে তো 6 নাম্বার নিডল এখানে যে ওয়েন্সটা তৈরি করছে সেটাকে আমি 6 দিছি বলতেছি যে নিডল নাম্বার 6 থেকে এই ওয়েন্সটা তৈরি হয়েছে নিডল নাম্বার 5 থেকে এটা তৈরি হয়েছে হলো আমরা বুঝতে চাচ্ছি কি এখানে আবার বিভিন্ন ধরনের লুপ থাকতে পারতো লুপের পজিশন থেকে ক্যামেরার পজিশন কিভাবে নির্ণয় করবো সেটা বোঝার চেষ্টা করতেছি এই প্যাটার্নটা আমরা একটু অ্যানালাইজ করি এখানে ইচ নিডল প্রডিউসেস অনলি ওয়ান ওয়েভ প্রত্যেকটা নিডল একটা করে ওয়েভ তৈরি করে সেটা ঠিক আছে নাম্বার অফ ডিফারেন্ট ওয়েভস ইন এ রিপিট সমান নাম্বার অফ ট্র্যাক কি জানি একটা বলছে একবার পরে দেখো তো দ্বিতীয় কথাটা সবাই একবার তোমাদের কি বলবো বলছে কি তুমি যে এখানে এই যে নোটেশন ডায়াগ্রাম একটা আসছো এমএসসিতে যেমন রিপিট নির্ণয় করতে এখানেও রিপিট নির্ণয় করা যায় রিপিট তোমার যেটুকু হবে সেই রিপিটে ভিন্ন ভিন্ন যতগুলো ওয়েটস থাকবে এই ক্যাম্বক্সে ততগুলো ট্যাগ বানাইতে হবে কি জিনিস ভিন্ন ভিন্ন যতগুলো ওয়েটস থাকবে একটা রিপিটে ক্যাম্বক্সে ততগুলো ট্যাগ দিতে হবে এটা কি কথা নাম্বার অফ ডিফারেন্ট ওয়েটস ইন রিপিট সমান নাম্বার অফ ট্র্যাকস এখন খেয়াল করো এটা হলো একটা ট্র্যাক তাই না একটা রাস্তা তোমার প্রয়োজনটা হচ্ছে এখানে রিপিট হিসাব করে দেখছো যে দুই রকম ওয়েটস আছে তাহলে আরো একটা ট্র্যাক বানাইলা ট্র্যাক বানাইছো নিডল সবগুলো এইরকম কোথায় মানে লাভ কি হলো এই সবগুলো পার্ট একই পজিশনে তাহলে তো সবাই একই রাস্তা দিয়ে চলে যাবে যদি তুমি দুইটা রাস্তা বানাও তাহলে নিডল আর নিচে মিক্স হবে কোনটার বাট একটু পরে কোনটার বাট একটু নিচে যাতে কোন নিডল এই রাস্তা ফলো করে যায় আবার কোন নিডল এখান দিয়ে আরেকটা রাস্তা ফলো করে যায় সেজন্য তোমরা ক্যাম্পবক্স খুলে দেখতে কি ক্যাম্পবক্সে একটা দুইটা তিনটা চারটা করে ক্যাম্পবক্স লাগানো আছে
ম্যাক্সিমাম 6টা করে পাবা, 6টা করে পাওয়া। ঠিক আছে, বুঝছি। ইন এ রিপিট নাম্বার অফ কোর্স, এতক্ষণ বললাম যে রিপিটের মধ্যে ওয়েলস যতটা ট্র্যাক কতটা, তো রিপিটের মধ্যে কোর্স কয়টা এই কথাটা বলি না। রিপিটের মধ্যে কোর্স যতটা থাকবে এই ক্যাম্পাস ততটা লাগবে। একটা ফুল রিপিট তৈরি করতে গেলে কেন, কারণ প্রতি ক্যাম্পাস একটা করে কোর্স তৈরি করে, করে তোমরা এগ্রি করছিলে, তাহলে তোমার রিপিট একটা রিপিটের মধ্যে যদি 5টা কোর্স থাকে, তাহলে ওই রিপিট কমপ্লিটলি তৈরি করতে গেলে 5টা কোর্সের জন্য কয়টা ক্যাম্পাস দিতে হবে, 5টা ক্যাম্পাস দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, ইজি কথা। এবার আমরা যাই, আমি এই অ্যারো মার্ক দিয়ে বুঝাচ্ছি যে এই নিডলগুলো এদিক থেকে এদিকে যাচ্ছে, কারণ নিডল এদিক থেকে এদিকে যাচ্ছে মানে কি, সিলিন্ডার এই লোকেশনে ঘুরতেছে, নিডলকে তো আসলে সিলিন্ডারে নিয়ে যাচ্ছে, তাই না? তার মানে মেশিনটা এই ডিরেকশনে ঘুরতেছে। ঠিক আছে, মেশিন এই ডিরেকশনে ঘুরুক। এই ডিরেকশনে যখন ঘুরতেছিল 6 নাম্বার নিডলটা কত হিট করছে, দেখো এই নিডলগুলো এখন সবগুলো এই পাশে ছিল, এই পাশে ছিল সবগুলো নিডল। দেখো দেখো এই যে এই সবগুলো নিডল এই পাশে ছিল, এই পাশে। তারপর সিরিয়ালি একটা একটা করে গেছে, এইভাবে একটা একটা করে গেছে। যাওয়ার পথে এই নিডলটা প্রথমে সে এই ক্যামটাকে হিট করছিল, এই ক্যামটাকে হিট করছে, এই ক্যামটাকে হিট করে সে এখানে একটা লুপ তৈরি করে ফেলছে, এই ক্যামটাকে হিট করে সে এখানে একটা লুপ তৈরি করে ফেলছে। সেটা হলো যে আমরা এখানে দেখতেছি লাল কালারের একটা লুপ, এই যে এখান থেকে এই লুপ দিলেই ক্যামেরা এখানে আসলেই লাল কালারের একটা লুপ তৈরি হবে, তাই আমি লাল কালারের একটা লুপ দিছি। তাহলে 6 নাম্বার নিডল এই ক্যামটাকে হিট করে যে লুপটা তৈরি করবে, 6 নাম্বার ওয়েলসের প্রথমটা সবার নিচে থাকে, তাই আমি এটাকে মার্ক করে দিলাম। একটু খেয়াল করো, সহজ জিনিস কিন্তু আমি একটু ধীরে ধীরে বলতেছি। দেখো আরো কিছু টাইম আছে, 12:20 আমি একটু স্লোলি দেখেছি। দেখো সহজ কথা, এই নিডলটা এই দিক থেকে যাচ্ছিল, যাওয়ার পথে এটা পার্ট পজিশন আমি এমন রাখছিলাম যাতে এই ট্র্যাক ফলো করে, এই দিক থেকে এদিকে যাওয়ার পথে এই পথ ফলো করে। তো যাওয়ার পথে নিডল একটা কাছে কোথায়, প্রথমে এই ক্যামে এখানে একটা নিট ক্যাম আছে, তো নিট ক্যাম থাকবে তার মানে কি ক্লিয়ারিং ঘটবে, কোল্ড রুম থাকবে সেটা নক আপ হয়ে যাবে। তো নক আপ হয়ে আমি দেখতেছিলাম যে লাল কালারের একটা সুতা ঝুলতেছে এখানে ওল্ড রুম, ওই যে এখান থেকে ধরে আসছিল, অতএব একটা লাল রুম তৈরি করে ফেলছে। তাহলে এই নিডলটা যখন এখানে আসবে 6 নাম্বার নিডল, তখন কোন রুমটা তৈরি করবে বলো তো দেখি। এই যে দেখো এই যে 6 নাম্বার নিডলগুলো এখন আপাতত আমরা ভুলে যাই, শুধু 6 নাম্বার নিডল নিয়ে চিন্তা করি। 6 নাম্বার নিডল এই ক্যামটা পার হইল, এরপরে সে ধাক্কা খাবে এই ক্যামের সাথে, না এই ক্যামের সাথে ধাক্কা খেয়ে কোন কালারের রূপ তৈরি করবো, ম্যাজেন্টা কালারের। কোন ওয়েলসে, এই ওয়েলসে না, এই ওয়েলসে না, কত নাম্বার ওয়েলসে, 6 নাম্বার ওয়েলসে তৈরি করবে, কারণ 6 নাম্বার নিডল তো 6 নাম্বার ওয়েলসে তৈরি করবে। তাহলে এটা হলো সেকেন্ড ক্যামের সাথে ধাক্কা খাচ্ছে, প্রথম লুপ এটা তৈরি করছে, তাহলে সেকেন্ড লুপ কোনটা, সেকেন্ড লুপ মানে এটা না, তাহলে আমি এটাকে এখন এই যে ক্যামে ধাক্কা দিল এই লুপটা তৈরি করবে। একই নিয়মে নিডলটা ধাক্কা খেতে খেতে যাচ্ছে, আর এদিকে লুপ বানাচ্ছে, ধাক্কা খাচ্ছে লুপ বানাচ্ছে, ধাক্কা খেতে লুপ বানালো। সব মিলে কি দাঁড়ালো, সব মিলে দাঁড়ালো তোমাকে যদি কোনো একটা স্যাম্পল দেই, তাহলে মনে হচ্ছে যে নিচের দিক থেকে কি কি ধরনের লুপ আছে দেখবো, আর সেই অনুযায়ী এগুলো হরিজন্টালি ক্যাম বসাবো, সম্ভবত সিস্টেমে। দেখো না, এটা এখানে দেখো না, এতক্ষণ ধরে এনপুজে করছো, এটা কেমনে করছো, দেখো নিচের দিক থেকে একটা একটা করে লুপ ধরে ধরে উপরের দিকে উঠছে, আর ওই লুপের রেসপেক্টে একটা একটা করে ক্যাম মেশিন যেদিকে ঘুরে সেদিকে বসাই দিচ্ছে। তার মানে সম্ভবত তোমাদেরকে কোনো রেডিমেড স্যাম্পল দিলে সেটার জন্য ক্যামের সেটআপ কিভাবে করতে হবে, হিসাব কিভাবে করবো, তার সহজ গুণ হলো নিচের দিক থেকে একটা একটা করে লুপ লেখো পর্যন্ত, যেই লুপটা দেখছ সেই লুপের জন্য মেশিন থেকে করে সেদিকে
একই ট্র্যাকে একটা একটা করে ক্যাম বসাই দেব। সেজন্য আমি এখান দিয়ে এরকম একটা অ্যারো দিচ্ছি, এখান দিয়ে এরকম একটা অ্যারো দিচ্ছি। তাহলে নিচের দিক থেকেও বলবো, তারপরে এদিকে যাব। ঠিক আছে? সমস্যাটা হলো কেন জানি আমাদের আজকের কথার শুরুতে মেশিন কোন দিকে ঘুরে এটা নিয়ে কথা বলছি। এখানে প্রথমেই আমি ধরে নিয়েছি যে এই দিক থেকে নিডলগুলো প্রথমে হিট করবে। এই অ্যারো দিয়ে বুঝাইছিলাম নিডলগুলো এই দিক থেকে এই দিকে যায়। মেশিন যদি উল্টা করতো তাহলে নিডলগুলো এই সাইড থেকে ধাক্কা খেতে কিন্তু এই দিকে আসতো, তাই না? তাহলে তখন তুমি কেন কোন ওরিয়েন্টেশনে বসে যাও বলো তো, কখন কেমনে করতা? একজন মতামত দিচ্ছে এই দিকের জন্য নিচ থেকে উপরের দিকে যেহেতু যাচ্ছি, যদি কখনো উল্টা করে এরকম মেশিনের জন্য সেটা করতে হয় তাহলে উপর থেকে নিচের দিকে আসবে। তার মানে সে এই ডিরেকশনটা ফিক্সড রাখতে যাচ্ছে। কারেক্ট, এটাই কারেক্ট। এই অ্যারো ঠিক আছে, এটা ডিরেকশন চেঞ্জ করে দেব, নো প্রবলেম। অথবা তুমি যদি এটার ডিরেকশন ঠিক রাখো তখন এটার ডিরেকশন চেঞ্জ করে দিতে হবে, না হলে ক্যাম উল্টা বসানো হয়ে যাবে। বুঝো নাই? ধরতে পারো না, ধরতে পারো না, দিচ্ছি এই আমার বলো 6 নাম্বার নিলে 6 নাম্বার নিলে 6 নাম্বার নিলে যে লুপ তৈরি করে সেই লুপগুলো তুমি একটা একটা করে মার্ক করে গেছো, তাই না? তোমরা বলছিলে এই লুপটা এই ক্যাম থেকে তৈরি হয়, এই লুপটা এই ক্যাম থেকে, এই লুপটা এই ক্যাম থেকে। তার মানে স্টেপ বাই স্টেপ উপরে উঠতেছো আর এইদিকে ক্যাম ইন্ডিকেট করতেছো। পরে উঠি ডান দিকে, পরে উঠি ডান দিকে। এই যে হিসাবটা করলা, করার আগে তুমি ঠিক করে নিছো নিডল কোন দিক থেকে কোন দিকে যায়, এই অ্যারো দিয়া তুমি ধরে নিছো নিডল প্রথমে এই ক্যামের সাথে ধাক্কা খাবে, তারপরে এই ক্যাম, তারপরে এই ক্যাম। এই সিস্টেমের জন্য এই ক্যালকুলেশন ঠিক আছে, উপরে যাবো ডানে যাবো। কিন্তু যদি বেশি করে উল্টা করতো তখন যে কোনো একটাকে তোমার উল্টাই দিতে হবে, হয় উপর থেকে নিচে আসতে হবে ক্যামের ডিরেকশনে যখন রাখবা, অথবা নিচ থেকে উপরে গেলে এটা ঠিক রাখবা ক্যামের ডিরেকশন, তখন ক্যাম এই পাশ থেকে বসায় বসায় আসতে হবে। যে কোনো একটা ডিরেকশন চেঞ্জ করে দিতে হবে। বুঝতে পারবো না? এই এটা তো জটিল কথা না, এটা জটিল কথা। মেশিন যেদিকে ঘুরে, মেশিনের রোটেশন ডিরেকশন থাকে, মেশিন যেদিকে ঘুরে কেন সেই দিকে বসাই গেছে একটা করে, আর লুপ হিসাব করছি নিচের দিক থেকে। যদি মেশিন উল্টা করতো তখন আমি কি করতাম, এই ডিরেকশন অথবা এই ডিরেকশনের যে কোনো একটাকে উল্টা হিসাব করতাম। মনে করো মেশিন উল্টা করে এই দিক থেকে এদিকে ঘুরে, এই দিক থেকে এদিকে ঘুরে, তাহলে আমি হিসাব করবো। তখন আমাকে যে স্যাম্পল দেবে সেই স্যাম্পলের উপরের দিক থেকে লোক যদি ধরে আসে তাহলে ক্যাম বসাই যাবো ডান দিকে, আর যদি নিচের দিক থেকে লোক হিসাব করে আসি ক্যাম বসাই যাবো বাম দিকে। এই জায়গাতে যদি ভুল করো, ভুল করবা না, হবে একবার ভুল হবে, ক্যাম বসাই দেখলে উল্টা ডিজাইন তৈরি হয়েছে, তখনই তোমার মাথায় হিট করবে আমার প্রবলেমটা কোথায় হয়েছে, ক্যাম উল্টা বসে তো একবার ধাক্কা খাইলে সারা জীবন মনে রাখবে। আচ্ছা স্যার, ইন্টারভিউ করে সিঙ্গেল দেশে মানে ওটা কি স্যার আবার ভুলে বললে হলো না? সিঙ্গেল আছে বিষয়টা তো এরকম। এই আজকে সিঙ্গেল আছে নিয়ে কেউ কনফিউজ ছিল। সিঙ্গেল আছে কি আপনি সিঙ্গেল আছে আপনি কখন করবো? আজ তোমরা তো বিবিএ দুই গ্রুপ স্যাম্পল বানাইছো, এই স্যাম্পল বানাইছো এটা ডাবল পার্সেন্ট না সিঙ্গেল আছে, এটা মধ্যে থেকে কেউ কনফিউজ ছিল। বিবিএ ব্যবহার করছো একটা প্যানেল, আমি বিবিএ ব্যবহার করছো ওই লেভেলে নিডল ডিসেবল করে রাখছিল না, তাহলে এক পেজের নিডল ব্যবহার করে তুমি ফ্যাব্রিক বানাইছো, সিঙ্গেল পেজের নিডল ব্যবহার করছো, ওটা সিঙ্গেল আছে ডিজাইন নিডল, সিঙ্গেল পেজ ইউজ করছো। যদি দুইটা পেজ ইউজ করতা তাহলে এটাকে ডাবল আসতো, তাহলে প্রথম কথা হলো এটা সিঙ্গেল আছে, আর একটা হলো সিঙ্গেল আছে আপনি কি পাশ থেকে কাটলে কিউব হয়ে যায়। থিওরিটিক্যালি পড়ে আসছো লিভিং ওয়ানে, এটা মনে নাই আর কি। আজকে স্যাম্পল হিসেবে দেখছো না
স্যাম্পলটা সুবিধাটা টিউব হয়ে যাচ্ছে, খালি টিউব হয়ে যাচ্ছে, সিঙ্গেল জার্সি। কারণটা কি? এই ফ্যাব্রিকের এক পাশে সবগুলো ব্যাক গ্রুপ, আরেক পাশে আর সবগুলো বেস। এতে কি হয়ে গেছে? ফ্যাব্রিকটাতে ফোর্সের ইমব্যালেন্স তৈরি হয়েছে। ইমব্যালেন্স তৈরি হওয়াতে দুই সাইড থেকে এখন টিউব হয়ে যায়। ফ্যাব্রিক নিজে নিজেকে ফোর্স ব্যালেন্স করতে যায়, সেজন্য দুই পাশে কার্লিং ঢুকে। এটা হলো সিঙ্গেল জার্সি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা আরেকটু সামনে যাই। এই যে দেখো, আমি বাকিগুলোতেও এখন এই ক্যাম্প বসেছি। কেন বসাইলাম? যদি সবগুলা নিতে আমি সেম পজিশনের পার্ট ব্যবহার করি, সবগুলা নিতে শুধু এই পথ দিয়েই যাবে, তাহলে বাকিগুলোতে ক্যাম্প বসাইলে এই রাস্তা দিয়ে কেউ হাঁটবে না, কিন্তু বসাবার না বসে। কিন্তু যদি তোমার কাছে মিক্সড নিডল থাকে, তোমার মেশিনে নিডল হলো দরকার হলো 2000 নিডল দরকার, কিন্তু দেখলাম যে 1 নম্বর ওয়ার্ডে নিডল আছে 1500, 2 নম্বর ওয়ার্ডে নিডল আছে 500, দুই পজিশনের পার্ট হয়ে গেল। 1500 নিডল আছে সবগুলোর এই পজিশনে, এর খুব উচ্চতার পার্ট আছে, আবার 500 নিডল আছে সেগুলোর পার্ট একটু নিচে। নিডল নিতে লম্বা সমান, কিন্তু পার্টের পজিশন ভিন্ন ভিন্ন জায়গায়। কয়েকদিন পর তোমরা বলবা কি ডিফারেন্ট পার্ট পজিশন প্রিন্সিপাল। রাইট, বিবিএর দুইটা প্রিন্সিপালের নাম শুনছো, সিলেকশন মেকানিজম বলে, নিডল সিলেকশন মেকানিজম, দুইটার নাম শুনছো তোমরা। ইদানি লং ল্যাচ, শর্ট ল্যাচ, আবার অনেকে হাইবার্ট লো বার্ট, দুটো প্রিন্সিপাল। এখানে সে একটা কথা বলতেছে, পার্ট এখানে রাখতে পারে, এখানে রাখতে পারে, এটাকে বলে ডিফারেন্ট পার্ট পজিশন প্রিন্সিপাল। তো যদি 1500 নিডল আছে, তুমি তো মেশিন চালাতে পারতেছো না, কি করবে তখন? 500 নিডল সেকেন্ড পার্টে 500 নিডল আছে, তাহলে জন্য একটা রাস্তা বানিয়ে দিলেই তো হইলো, তাহলে তুমি নিডল দিয়ে মেশিনটা চালাতে পারবে, মেশিনটা বসে রাখতে পারবে না। সেই ক্ষেত্রে অপটিমাইজ অবস্থায় এক ট্র্যাক দিয়ে বানানো গেলেও কখনো কখনো আমরা বাধ্য হই একাধিক ট্র্যাক ব্যবহার করতে। অ্যাভেলেবল নিডল আছে কিনা সেটার উপর নির্ভর করে। এখন তাহলে হচ্ছে কি, যদি আমি শর্ট ট্র্যাক ব্যবহার করতে চাই, শর্ট ট্র্যাকের হিসাব অনুযায়ী নিডল দেবো, আর যদি সিঙ্গেল ট্র্যাক ব্যবহার করি, সিঙ্গেল পজিশনের পার্টে নিডল দেবো। দিলাম, এখান থেকে কথা শেষ করছি। ট্র্যাক 1 এরকম আমি হয়তো ট্র্যাক 2, ট্র্যাক 3, ট্র্যাক 4 ইত্যাদি ইত্যাদি। এখন হচ্ছে আমি এটা নিয়ে একটা হিসাব করি। খেয়াল করো, এখানে যে ক্যাম আছে, তোমরা একটু আগে ফ্যাব্রিকের যে চেয়ারটা ছিল নিম্ন দিয়ে, সেটাকে ইজি করার জন্য এই চেয়ারে চলে আসছো, নাম্বার আসছে নোটেশন ডায়াগ্রাম। তো ক্যামের ক্ষেত্রেও তো কিছু একটা শর্টকাট করতে হবে, নাকি ফ্যাক্টরিতে এইভাবে বসে বসে চিত্র এঁকে তারপর টেকনিশিয়ানের হাতে দিবা, যাও কত নাম্বার মেশিনে এইভাবে ক্যাম বসাও, সারাদিন লেগে যাবে আপনার। তাহলে শর্টকাট এইগুলো শর্টকাট। এই যে ট্র্যাক 1 সবগুলা নিডল, শুধুমাত্র একরকম পার্টের নিডল ব্যবহার করলেই হবে, তাই আমি নিডল টাইপের ক্ষেত্রে লিখে রাখছি একটা মাত্র ট্র্যাক ব্যবহার করতেছি, সবগুলাই নিডল কে দিয়ে বুঝাচ্ছি। আপনাদের তো সামনের দিকে এরকম দেওয়া হবে, আপনারা এরকম টেবিল ফর্মে আমাকে সলভ করে দিতে হবে এই স্ট্রাকচারের জন্য ক্যাম হিসাব কি, নিডল হিসাব কি। এখন আমি এই স্ট্রাকচারটা আপনাদেরকে দিতে চাই। এই স্ট্রাকচারটাতে তোমরা যারা অলরেডি স্যাম্পল বানাইছো, তার গ্রুপের চেহারা বলছো নাকি ভি এর মতো, তাই আমিও ভি এর মতো দিয়ে তার গ্রুপ বসেছি। এই দেখো, এই গোলগুলো কেন একবারে ইনক্লুড করছিলাম, এই ভি এর মতো এগুলো কি দিয়ে, এগুলো দিয়ে আমি তার গ্রুপ বসেছি। এখন এটার জন্য ক্যাম হিসাব তাহলে আমার কি হবে? এইরকম একটা স্যাম্পল তোমাকে ধরাই দিল, দিয়ে বললো যে কোন মেশিনে বানাবেন, ক্যাম কোনটা বসাবেন, নিডল কোনটা বসাবেন, আমাকে হিসাব করে দেন, আমি এই মেশিনে কাজ করবো। আমি অপারেটর মানুষ, এত হিসাব থেকে বুঝি না, আপনারা তো হিসাব করে দিবেন, তারপর আমি সেভাবে পড়াতে। ও 5 মিনিট বেশি নিয়ে নিয়েছি। এখন কি কাজ? হ্যাঁ স্যার আসছে নাকি?